মিউচুয়াল ফান্ডের আসলে এই যে বাংলাদেশে কেন তারা তাদের ডিউ রোলটা প্লে করতে পারলো না? আমাদের মিউচুয়াল ফান্ডের জার্নি যদি আপনি দেখেন তাহলে এটা পুরোটাই ওয়াজ ডমিনেটেড বাই ক্লোজড এন্ড ফান্ড ছিল 2009 থেকে যদি আমরা শুরু করি। এবং এই ক্লোজড এন্ড ফান্ডগুলো যখন সাবস্ক্রিপশন হয়েছে, আপনি দেখবেন যে ইনভেস্টররা ওই সময় এটাতে সাবস্ক্রাইব করেছে এটাকে একটা কোম্পানির মতন স্টক হিসেবে ট্রিট করে। এবং এটা যে একটা 10 টাকার মিউচুয়াল ফান্ডের পেপার ভ্যালু যে 10 টাকা, এটা যে একটা আইপিও না, এটা যে 12 টাকা 15 টাকা 20 টাকায় ট্রেড হতে পারে না, এই অ্যাওয়ারনেসটা কিন্তু 2019-এ আসেনি। আপনি দেখবেন যে মোস্ট অফ দ্য ব্যাঙ্কস ওয়ার স্পন্সর্স অফ দিস মিউচুয়াল ফান্ডস, এবং ওই ব্যাংকের ডিরেক্টররা প্রাইভেট প্লেসমেন্ট নিচ্ছেন। সো আসলে মিউচুয়াল ফান্ডের যে বেসিক, যে আমি পুল অফ ফান্ডস ক্রিয়েট করব থ্রু অ্যান ইনভেস্টার কমিউনিটি, কোনো ইনভেস্টার কমিউনিটি ছিল না, র্যাদার এইটার যারা ফান্ড সাপ্লায়ার ছিল বা ফান্ড প্রোভাইডার ছিল, যাদেরকে আমরা সোকল ইনভেস্টার বলছি, তারা এটাতে পার্টিসিপেটই করেছিল একটা স্পেকুলেটিভ ট্রেডিং করার জন্য, যে আমি 10 টাকায় আইপিও কিনবো, এটা 12 টাকা হবে, 15 টাকা হবে, 20 টাকা হবে। তারপর যখন মানুষ বুঝতে পারলো যে না, 20 টাকা দিয়ে কিনে আলটিমেটলি এনএভি যদি হয় 10 টাকা 50 বা 11 টাকা, তো আমি ডিভিডেন্ড পাচ্ছি 5% or 10%, সো ইট ইজ নট এ ফিজিবল ইনভেস্টমেন্ট। সো রিয়েলিটি চেক হয়ে এটা 10 টাকায় চলে আসলো। এরপরে আসেন যে এই প্রলিফারেশনটা 2009-10-এ হলো। 2009-10-এ হওয়ার পরে যখন 2010-এ মার্কেট কারেকশন হওয়া শুরু হলো ম্যাসিভলি, ওই টাইমটাতে আই ক্যান ক্লিয়ারলি রিকল যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে সবগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে বারবার বলা হলো যে আপনারা একটা রেগুলেশনের সাথে কমপ্লাই করেন যে আপনার 75% অফ দ্য এক্সপোজার হ্যাজ টু বি ইন ইকুইটি মার্কেট। এখন মিউচুয়াল ফান্ড ম্যানেজারদের কিন্তু কাজ ইনভেস্টরের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা, তাদেরকে প্রোটেক্ট করা। কিন্তু আমি এমন একটা রেগুলেশন করে রেখেছি যে আমার এত পার্সেন্ট এক্সপোজ থাকতেই হবে ইকুইটি মার্কেটে, যেখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে মার্কেট ইজ গোয়িং ডাউন দ্য ড্রেন, কিন্তু আমি তখন বিক্রি করলে আমি শোকজ খাচ্ছি। তো সো আমার রেগুলেশনটা যেটা ছিল, আমি আপনাকে জাস্ট হিস্ট্রিটা দিচ্ছি। 2010 রেগুলেশনটা দ্যাট ওয়াজ নট, কি বলবো, যে আপনি অ্যাসেট ম্যানেজারকে লাইসেন্সটা দিলেন অ্যাসেট ম্যানেজ করার জন্য, কিন্তু তাকে ডিসক্রিপশন দিলেন না যে সে তার অ্যাসেটটা কীভাবে অ্যালোকেট করবে, সে কোন কোন সিকিউরিটিতে টাকাটা রাখবে, সে চাইলে কখন বিক্রি করবে কখন বিক্রি করবে না। মানে ইটস অলমোস্ট লাইক যে আপনি আমাকে হাত পা বেঁধে নদীতে সাঁতার কাটতে দিয়ে দিলেন। আমাকে বলছেন যে আমার পারফরমেন্সের সমস্যা। আমি যদি এখন বলি যে ওই সময়ের যারা বেস্ট পারফর্মিং ফান্ডস ছিল, অল দোজ ফান্ড, যদি বলছি না, আমি জেনে বলছি, তারা এইটা তাদের কনসিয়াসলি তারা এই ডিসিশন নিয়েছে যে আমি যদি কমপ্লায়েন্ট থাকতে যাই তাহলে আমি আমার ইনভেস্টরের ওয়েলথ প্রোটেক্ট করতে পারবো না। সো দে ওয়ার তখন নন কমপ্লায়েন্ট ফর দ্য টাইম পিরিয়ড, যে আমি এখন টাকা ইনভেস্ট করবো না। তাহলে দেখেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে ওই রেগুলেশনের সাথে কমপ্লায়েন্ট থাকতে গেলে আপনি টাকা মানুষের প্রোটেক্ট করতে পারবেন না। আমার একটা খুব বাজে অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কমিশনের সাথে ডাক পড়লো, আমরা গেলাম, আমি বললাম যে স্যার আসলে এখন যদি এই পরিমাণে এক্সপোজ থাকে আমাদের এনএভি তো 5 টাকায় চলে আসবে। তো আমাকে বলা হলো 5 টাকা আসবে, দ্যাট ইজ নট ইয়োর কনসার্ন, ইউ হ্যাভ টু বি কমপ্লায়েন্ট। তাহলে অ্যাসেট ম্যানেজারের রোলটা কি? অ্যাসেট ম্যানেজারের রোলটা ছিল কি ওই যে রুলস এবং রেগুলেশন দিয়ে আছে ওটার প্রতি কমপ্লায়েন্ট করে, এটা প্রাইমারি অবজেক্টিভ, অবশ্যই এটা আমাদের করতে হবে, কিন্তু নাকি আমাদের ইনভেস্টরদের ওয়েলথগুলোকে প্রোটেক্ট করা অ্যান্ড ম্যাক্সিমাইজ করা। এর পরের জার্নিতে আসেন, ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডগুলোকে টেনার এক্সটেনশন দেওয়া হলো। আপনি মানুষকে বলেছেন যে আপনার থেকে আমি এই ফান্ডগুলো নিয়েছি 10 বছরের জন্য। ইটস এ কমপ্লিট ব্রিচ অফ ট্রাস্ট। আপনি ইনভেস্টরের পার্সপেক্টিভ থেকে আপনি 10 বছরের জন্য নিয়ে আপনি কি করলেন, আপনি বললেন যে আমি এটা টেনার এক্সটেনশন করব। হু ডিড দ্যাট? এসিসি ডিড দ্যাট। উনি অ্যালাউ করলেন। এখন আপনি যখন এই জিনিসটা অ্যালাউ করলেন, হুএভার দ্য ইনভেস্টার্স, ওই সময় সাধারণ বিনিয়োগকারী, যে কমিউনিটিটা যতটুকুই তৈরি হয়েছিল, যারা চিন্তা করছিলেন যে ফাইন, আমার যে আন্ডারলাইং ভ্যালুটা আছে ওই পোর্টফোলিওগুলোতে, আমি যদি এটা সামনে কনভার্ট হয় বা 10 বছর পরে যদি এটা রিডিম হয় তাহলে আই উইল গেট দ্যাট ভ্যালু, উনি সেই ভ্যালুটাও পেলেন না। তাহলে আরেক রাউন্ডে কনফিডেন্সের ইরোশন। এবার আমি আপনাকে কিছু আশার কথা বলি। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আপনার রিসেন্টলি ওপেন এন্ড ফান্ডের একটা প্রলিফারেশন দেখা যাচ্ছে। একটা ওপেন এন্ড ফান্ড দিয়ে আসতেছে, ক্লোজড এন্ড ফান্ড আসতেছে না। এবং আপনি বাজারে 4-5টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাটলিস্ট দে আর ট্রাইং দেয়ার সো মাচ যে আপনার এই ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে ডেভেলপ করে। এবং আমি একটা স্ট্যাট দেখলাম যে রিসেন্টলি যে ওপেন এন্ড ফান্ড
ওপেন এন্ড ফান্ড আপনার 97-এর মতন আছে, এবং ওপেন এন্ড ফান্ডের ফান্ড সাইজ নাও ইজ ইন টার্মস অফ ভ্যালু ইজ গ্রেটার দ্যান দ্য ক্লোজড এন্ড ফান্ড। সো বাংলাদেশের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যে চেঞ্জটা অনেক পরে হলেও এসছে, এটা হচ্ছে আশার আলো, কারণ ওপেন এন্ড ফান্ড মানুষকে এই গ্যারান্টিটা দেয় যে ইউ ক্যান গেট ইন অ্যান্ড ইউ ক্যান গেট আউট। কিন্তু দেখেন, ঢালাওভাবে বলা হয় যে মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা বা পারফরমেন্স ভালো করছে না, কিন্তু আপনি পারফরমেন্স কীভাবে করবেন যদি 1.5 বছর ধরে একটা প্রাইস ফ্লোর থাকে? দোষ দেওয়া হয় মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা পারফর্ম করতে পারে না। আপনি ইম্যাজিন, ওপেন এন্ড ফান্ড ম্যানেজার যারা আছে, যারা এই সময় এই প্রোডাক্টটাকে পপুলারাইজ করার জন্য নিয়ে আসলো, যারা ভ্যালু ইনভেস্টিংয়ের হচ্ছে পক্ষে, তাদের প্রাইস ফ্লোরের মধ্যে কন্টিনিউয়াস রিডেমশন চলতে থাকলো। ওই রিডেমশন অনারটা করবো কীভাবে যদি আমরা সিকিউরিটিজ সেল না করতে পারি মার্কেটে প্রাইস ফ্লোর এর কারণে? এবং আমরা যখন সিকিউরিটিজ বিক্রি করতে পারছি না, আমরা যখন এসিসিকে জানাচ্ছি, উই ওয়ার নট গেটিং এনি ডিরেকশন ফ্রম দ্য এসিসি যে আসলে আমরা কী করবো। তোমাকে বলা হয়েছে টাকা ফেরত দিতে, তুমি টাকা ফেরত দেবে, কীভাবে দিব যদি একটা মার্কেটই ফাংশনাল না থাকে? সো এবার আসি প্রোডাক্টসের ক্ষেত্রে। আমরা বলছিলাম যেটা আমি, যে ডু উই হ্যাভ দ্য রাইট প্রোডাক্টস। আমার কাছে মনে হয় যে আমরা হাঁটার আগে দৌড়ানো শুরু করেছি। আপনি বাংলাদেশে একুইটি ওরিয়েন্টেড স্কিম দিয়ে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলোর হচ্ছে প্রলিফারেশন শুরু হয়েছে। এটা ঠিক হয়নি। আমি মনে করি বাংলাদেশে ডেট ওরিয়েন্টেড স্কিমগুলো আগে আসা উচিত ছিল। তার আগে আরেকটা কথা বলি, ওপেন এন্ড ফান্ডের যে ফিক্সড ইনকাম প্রোডাক্টের কথা বলছিলাম, আমাদের 3টা প্রোডাক্ট আছে। এই 3টা প্রোডাক্টের মধ্যে এই কোভিড প্রাইস ফ্লোরের মধ্যেও আমরা কিন্তু 240 কোটি টাকা আমাদের ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। একটা প্রোডাক্ট যেটা ফিক্সড ইনকাম প্রোডাক্টের কথা বললাম, ওটার সাইজই হচ্ছে 185 crore, আর বাকি ইকুইটি ওরিয়েন্টেড স্কিম কিন্তু মাত্র 50 কোটি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, এবং এই যে আমরা নতুন ইনভেস্টার নিয়ে আসলাম আমাদের প্রোডাক্টে, তারা বিওই কখনো করা শেখেনি। তারা যে বিওটা করলো, তাহলে এই ইনভেস্টারগুলোকে যদি আমরা আমাদের মার্কেটে ইকুইটি ওরিয়েন্টেড স্কিমের দিকে ফোকাস না করে ডেট ওরিয়েন্টেডে করতাম, আমরা অনেক মানুষকে এনে ফার্স্টে ফ্লেভার দিতে পারতাম যে কীভাবে আসলে ক্যাপিটাল মার্কেট প্রোডাক্ট কাজ করে। মিউচুয়াল ফান্ডের ডেভেলপমেন্ট না হলে আসলে ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্ট আমরা যত এরকম আলোচনা করি অনেক দূরে থেকে যাবে। কারণ ইনস্টিটিউশন হচ্ছে মিউচুয়াল ফান্ড। রিটেল ইনভেস্টারে কিন্তু ওরকম কোন কোম্পানিতে ইনভেস্ট করতে হবে বুঝতে পারে না, এবং ওরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করা সম্ভব না, ওদের কতটা ভালো বুঝে না। তাহলে আপনি মিউচুয়াল ফান্ড যত শক্তিশালী, ক্যাপিটাল মার্কেট যত শক্তিশালী। ভারতে এটা একদম এক্সাম্পল হিসেবে গত 15 বছরে আছে আর কি। এখন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেটা রাশেদ পুরোপুরি বলে ফেলেছে, তবে আমি আর 2টা পয়েন্ট অ্যাড করতে চাই, যে আপনি মিউচুয়াল ফান্ডের সারা পৃথিবীতে সেলস এজেন্টরা কাজ করতে পারে, লাইফ ইন্স্যুরেন্সের মতো, যে আমি স্কিম সেল করব, সেটা আমাদের এখানে অ্যালাউড না। এবং তাদেরকে কি কমিশন দেওয়া হবে সেটাও একটা স্ট্রাকচারের মধ্যে আনা হয়। এইটা ইমিডিয়েটলি ইন্ট্রোডিউস না করলে আমরা ঘরে ঘরে মিউচুয়াল ফান্ডের সেল করাটা ডিফিকাল্ট হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি কত পার্সেন্ট আমি ডেটে রাখবো, কত পার্সেন্ট আমি ইকুইটিতে রাখবো, এটা ফান্ড ম্যানেজারদের ডিসকাশনে থাকতে হবে। আমি যদি মনে করি যে এই আগামী 1 বছর স্টক মার্কেট খারাপ হবে, তাহলে আমি শেয়ার বিক্রি করে, ফান্ড ম্যানেজার আসিফ বিক্রি করে গভর্নমেন্ট ট্রেজারি বন্ড কিনবে, তাহলে ও যেটা বলছে আমি ইনভেস্টরদের ইন্টারেস্ট প্রোটেক্ট করতেছি। কিন্তু আমাকে যদি হাত বেঁধে দেওয়া হয় যে আপনি এর বেশি মিনিমাম এত টাকা শেয়ার মার্কেটে রাখতে হবে, স্টক মার্কেটে, এবং আমি যদি মার্কেট খারাপ হয় আমাকে বলা হচ্ছে ফান্ড ম্যানেজ করেন, মানুষ টাকা লস করবে। সো আমাদের ডিসক্রিপশনটা হইতে হবে ফান্ড ম্যানেজারদের হাতে, এবং আপনার সেলস পিপুল এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট করার আইনটা আনতে হবে, ইমিডিয়েটলি আনতে হবে। এবং আরেকটা কথা বলি, কীভাবে আনতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আইন করার সময় স্টেক হোল্ডারদের এক্সট্রিম এনগেজমেন্ট নিতে হবে। মানে করা হয়, একটা আইন করা হয় 15 দিনের জন্য একটা পাবলিক অপিনিয়ন চাওয়া হয়, তারপর পাবলিক যত অপিনিয়ন দিয়েছে তার 2% অ্যাকসেপ্ট করা হয়নি, ওই যেটা ছিল অরিজিনাল ওইটাই রয়ে যায়। মিউচুয়াল ফান্ড ম্যাক্সিমাইজ করবে তার ইনভেস্টারদের জন্য, তো তাকে কেন আমি ডিকটেট করতেছি? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে যদি পারফর্ম না করে, আমি তাকে বলবো যে ইউ আর নট এ গুড ম্যানেজার অফ দ্য ফান্ডস। একটা সিস্টেম ছিল 75% অফ দ্য আর্ন মানি ক্যাশ ডিস্ট্রিবিউট করতে হবে মিউচুয়াল ফান্ডে, সেটা উঠে দিছে রেগুলেটর। পরে কী করলো RIU, আই ডোন্ট নো। তারপরে হলো কি, ওই 10 বছর ছিল। আচ্ছা, একটা লোকে তো মিউচুয়াল ফান্ডে গেলে ন্যাবটা দেখে, নেট অ্যাসেট ভ্যালু অফ দ্য ফান্ড। তো সে 1 বছর আগে কিনতেছে ন্যাব 12 টাকা, সে 8 টাকায় কিনতেছে, সে ভাবতেছে এই 12 টাকা করে তো আমি পাবো যদি ওয়াইন্ড আপ হয়ে যায়, এবং হতে বাধ্য। এই যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আর ওই যেগুলো ক্লোজড এন্ড, সেগুলো সময় যেন না বাড়ানো হয়। 2-4টা একটা এক্সাম্পল স্থাপন করেন না,
আমি রেগুলেটরকে বলবো যে এটা যদি 12 টাকা ন্যাব হয়, ও 8 টাকা দিয়ে কিনছে, ওকে 12 টাকা পেতে দেন, সেই ক্যাম্পেইনার হবে, মিউচুয়াল ফান্ডের পক্ষে শক্তভাবে দাঁড়াবে। এখন যদি আপনারা ওয়াইন্ড আপ না করে দেন, তাহলে তো এটা ওই আবার সে কি এক্সাম্পল দিয়েছি ইউনো, কি আর্গুমেন্টটা ছিল এইটা, হোয়াই দে ডিড নট পাস দ্যাট অর্ডার, যে এখন শেয়ার বিক্রি করলে শেয়ার বাজার পড়ে যাবে, মানে ওয়াইন্ড আপ করলে তো শেয়ার লিকুইডেশনে পাঠালে তো শেয়ার বিক্রি করতে হবে নাকি, শেয়ার বাজার, এটা তো নাটস এ গুড আর্গুমেন্ট। সারা পৃথিবীতে মিউচুয়াল ফান্ড কি ফর এভার ক্লোজ এন্ডগুলো ফর এভার চলতে থাকে? নো।